হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আরও একটি কেমব্রিজের প্যাসেজের এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। এই প্যাসেজটা হলো কেমব্রিজ 9-এর টেস্ট 2 প্যাসেজ 2। প্যাসেজ 1টা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, লিঙ্কটা অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। বলে রাখি, কেমব্রিজ 9-এর টেস্ট 1-এর সবগুলো প্যাসেজও আমার চ্যানেলে আপলোড করা আছে, সবগুলো প্যাসেজের সলিউশনস উইথ এক্সপ্লেনেশন। তো তোমরা খুঁজলেই হচ্ছে চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের যদি এটা দরকার হয় তোমরা সেটাও দেখে নিতে পারো। আর কথা বাড়াবো না, শুরু করব প্যাসেজের নাম দিয়ে। আমরা জানি সবসময় আমরা প্যাসেজের নামটা দিয়ে শুরু করি যদি সেখানে কোনো টাইটেল দেওয়া থাকে। এখানে টাইটেল হচ্ছে ভেনাস ইন ট্রানজিট, তার মানে মঙ্গল গ্রহ নিয়ে কথা হচ্ছে। এখানে একটু সায়েন্টিফিক কিছু টার্ম ইউজ করা থাকবে, কিছু শব্দ হয়তো তুমি বুঝতে পারবে না যে কী বলতেছে, বাট তারপরেও ইট শুড নট বি দ্যাট ডিফিকাল্ট, যেহেতু এটা প্যাসেজ 2। আমরা যাব গিয়ে কোয়েশনের ধরনগুলো দেখে নেব, কী কী ধরনের কোয়েশন এখানে আছে। 14 থেকে 17 হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোয়িং ইনফরমেশন, তার মানে প্যারাগ্রাফ ম্যাচিং, নাইস। 18 থেকে 21 ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন, তার মানে হচ্ছে নেম ম্যাচিং। দেন 22 থেকে 26 ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন। তাহলে এগেইন প্যাসেজ 1-এর মতো এইটাও একটু কঠিন হতে পারে, যেহেতু এখানে প্যারাগ্রাফ ম্যাচিং দেওয়া আছে। আর প্যারাগ্রাফ ম্যাচিং থাকবে অ্যাকচুয়ালি প্যাসেজ 2-তে, কিছু করার নেই, আমাদের সলভ করতে হবে। বাট বাকি দুইটা কোয়েশন টাইপ সহজই হওয়ার কথা, একটা হচ্ছে নেম ম্যাচিং আর একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। অবশ্যই এখানে কোনো কোয়েশন নেই যে আমরা ট্রু ফলস নট গিভেন দিয়েই শুরু করব। অলরাইট, দেন লেটস বিগিন। ট্রু ফলস নট গিভেন হলো সিকোয়েন্সিয়াল কোয়েশনগুলোর মধ্যে একটি, যে কোয়েশনগুলো অর্ডার মেনটেন করে, অর্থাৎ সেগুলো একটার পরে আরেকটা আসবে, সিকোয়েন্স মেনটেন করে। মাঝে মাঝে সিকোয়েন্স ব্রেক করে, এটা হচ্ছে এক্সেপশন। তো যে কোয়েশনগুলো সিকোয়েন্স মেনটেন করে সেই কোয়েশন আনসারের ক্ষেত্রে প্রথমেই আমি বলেছিলাম যে প্যাসেজ ম্যাপিংটা করতে হবে, অর্থাৎ প্যাসেজের ঠিক কোন জায়গা থেকে সবগুলো কোয়েশন করা হয়েছে সেটা আগে ডিটারমাইন করতে হবে। এটা করলে সুবিধা হয় কি, কিওয়ার্ডগুলো যদি সিনোনিমস সহ দেওয়া থাকে তখন খুঁজতে সুবিধা হয়, কারণ কি তুমি জানো যে এক্স্যাক্টলি কোন জায়গায় দেখতে হবে। তবে মাঝে মাঝে কিছু প্যাসেজে এগুলো ছড়ায় ছিটায় থাকে, পুরো প্যাসেজ জুড়ে থাকে, স্পেশালি যে প্যাসেজে দুইটার বেশি কোয়েশন টাইপ থাকে। আমাদের এই প্যাসেজে 3টা কোয়েশন টাইপ আছে এবং দের ইজ এ হাই চান্স যে ট্রু ফলস নট গিভেন কোয়েশনগুলো ছড়ায় ছিটাই থাকবে। তো দেখা যাক আগে আমরা কিওয়ার্ডগুলো বের করি, তাহলে বোঝা যাবে যে কোন জায়গায় আছে। কিওয়ার্ডের ক্ষেত্রে আমি বলছিলাম নাম এবং নাম্বার হচ্ছে সব থেকে বড় কিওয়ার্ড, কারণ এগুলো চোখের মধ্যে খুবই সহজে পড়ে। 22 নম্বর কোয়েশন, হেলি অবজার্ভ। হেলি একটা নাম আমরা পাইছি, এই নামটা আমরা নিলাম। লে জেন্টেল, এটা একটা নাম, এই নামটা আমরা নিলাম। আর কোনো নাম, সান ভেনাস, এগুলো তো নিয়ে লাভ নেই, এগুলো ভরপুর থাকবে। ভেনাস তো আছেই। প্যারালাক্স প্রিন্সিপাল, একটা প্রিন্সিপালের নাম, এটা কম থাকতে পারে, বাট লেটস সি। আর্থ, আর্থ তো থাকবে আমার মনে হয়, দরকার নেই। তাহলে এই 3টা, হ্যালি, লেজেন্টিল, প্যারালাক্স প্রিন্সিপাল। লেটস গো প্রথম থেকে, প্রথম প্যারাগ্রাফটা নাই, প্যারাগ্রাফ বি, হ্যালি, এই যে এডমন্ড হ্যালি। ওকে, তারপরের নামটা কি ছিল যেন? জেন্টিল, জোয়েন্স ক্যাপলার আছে, এই যে জেন্টিল। পুরো 2টা প্যারাগ্রাফ মাঝে হচ্ছে গ্যাপ গেছে, তার মানে এখানে কোনো নির্দিষ্ট প্যাসেজের অংশ থেকে কোয়েশন আসেনি, পুরো প্যাসেজ জুড়ে ছড়াই ছিটাইয়া দিচ্ছে। প্যাসেজটা খুব একটা বড় নয়, খুঁজে পেতে তেমন একটা অসুবিধা হবে না, বাট প্যাসেজ ম্যাপিং এখানে করা যাচ্ছে না। সমস্যা নাই, আমরা একটা একটা করে কোয়েশন খুঁজবো এবং সলভ করার চেষ্টা করবো। অলরেডি আমরা প্রথম কোয়েশন, অর্থাৎ 22 নম্বর কোয়েশনটা কোন জায়গায় হতে পারে সেটা আমরা বুঝতে পারছি, বাট লেটস রিড দ্য কোয়েশন ফার্স্ট। হেলি অবজার্ভ, সে অবজার্ভ করছে। ওয়ান ট্রানজিট, একটা ট্রানজিট, কিসের? অফ দ্য প্ল্যানেট ভিনাস, ভিনাস প্ল্যানেটের। হেলি ভিনাস প্ল্যানেটের একটা ট্রানজিট অবজার্ভ করছে। অবজার্ভ শব্দটাও নেওয়া যায়, থাকতে পারে,
সিনোনিম হিসাবে থাকতে পারে মনিটরড, সো এগুলো থাকতে পারে। না ভিনাস তো কিওয়ার্ড হিসাবে নিয়ে লাভ নেই, আমি আগেই বললাম পুরো পেজের জুড়ে ভিনাস ভিনাস আছে। এখন আমাদের স্ট্রেস ওয়ার্ডটা ডিটারমাইন করতে হবে যে কোন ওয়ার্ডটা পরিবর্তন হতে পারে, জোর দিছে কোন ওয়ার্ডে। ওকে, কোন ওয়ার্ডের উপর ডিপেন্ড করবে যে এই কোয়েশনটা ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন হবে। তুমি যদি পড়ো দেখবা হেলি অবজার্ভ, আমি বলছিলাম যে এই স্ট্রেস ওয়ার্ডগুলো হয় অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা যে শব্দগুলোকে দূর দেওয়া হয়, যেমন মোস্ট, এনি, অল, অনলি, ফার্স্ট, এইরকম শব্দ। তো এখানে একটা অ্যাডজেক্টিভ আছে ওয়ান ট্রানজিট, সংখ্যা। তো আমরা দেখবো অ্যাকচুয়ালি একটা ট্রানজিট নাকি মাল্টিপল ট্রানজিট। যদি একটা ট্রানজিট হয় তাহলেও এটা ট্রু হবে, যদি মাল্টিপল হয় তাহলে ফলস হবে, অথবা যদি কোনো ট্রানজিট হয় না তখন সেটা ফলস হবে। তবে এই সেন্টেন্সটাতে, এই কোয়েশ্চেনটাতে আরেকটা স্ট্রেস ওয়ার্ড আছে এবং সেটা একটা নাউন। যেমন এখানে বলছে প্ল্যানেট ভিনাস, এখন সে যদি ভিনাস অবজার্ভ না করে অন্য কোনো প্ল্যানেট অবজার্ভ করে তখনও সেটা ফলস হবে। তাহলে এখানে দুইটা স্ট্রেস ওয়ার্ড, একটা হচ্ছে ওয়ান ট্রানজিট, একটা হচ্ছে ভিনাস। আমরা প্রথমে দেখবো যে ট্রানজিট কয়টা, তারপর দেখবো যে কোন প্ল্যানেটের ট্রানজিট। ফেয়ার এনাফ? ওকে, লেটস গো টু দ্য প্যাসেজ যেখানে হেলি পাইছিলাম, এডমন্ড হেলি। সেন্টেন্সটা শুরু থেকে পড়া উচিত এখান থেকে। And you can put it all down to the extraordinary polymath Edmund Halley. এখন আমরা পাইনি সে প্ল্যানেট অবজার্ভ করছে কি করেনি, করলে কয়টা ট্রানজিট। In November 1677 Halley observed, এই যে অবজার্ভ শব্দটা আমরা পাইলাম, তাহলে এখানেই আনসারটা থাকা উচিত। Halley observed a transit। তো প্রথমে আমাদের প্রথম যে স্ট্রেস ওয়ার্ডটা ছিল সেটা হুবহু মিলছে, একটা ট্রানজিট। এখন আরেকটা স্ট্রেস ওয়ার্ড বাকি রয়েছে যে কোন প্ল্যানেটের ট্রানজিট, সেটা আমরা দেখে নেই। Halley observed a transit of the innermost planet, সবচেয়ে ভেতরের প্ল্যানেটটা মার্কিউরি, সব থেকে ভেতরের প্ল্যানেটটা মার্কিউরি। তাহলে হেলি কার ট্রানজিটটা অবজার্ভ করছে? মার্কিউরি, কিন্তু কোয়েশনে বলছে কি ভিনাস। অবশ্যই সেটা 100% অপোজিট, অসত্য, এবং যখন অসত্য হবে, অপোজিট হবে, তখন আমরা কি লিখবো এটাকে? ফলস। নাও ফলস লেখার পরে তোমরা যারা আমার আগের পেজগুলো দেখছো তোমরা জানো যে 22 নাম্বার কোয়েশনটা সলভ করার পরে আমরা সরাসরি 23 নাম্বারে যেতে পারছি না, কেননা এই প্যাসেজটাতে প্যারাগ্রাফ ম্যাচিং আছে। যে কোয়েশনগুলো সলভ করার জন্য পুরো প্যারাগ্রাফ পড়তে হবে। সো সেজন্য আমরা 22 নাম্বার কোয়েশনটা যে প্যারাগ্রাফ থেকে সলভ করলাম সেই প্যারাগ্রাফের যে বাকি অংশ আছে সেগুলো আমরা পড়ে নেব, পরে প্যারাগ্রাফ ম্যাচিংটা সলভ করার চেষ্টা করব। লেটস ডু দ্যাট। সো সে মার্কিউরি observed করছে from the desolate island of St. Helena in the South Pacific. He realized from different latitudes মানে হচ্ছে altitude, latitude, এগুলো কি বলে এগুলোকে, অক্ষাংশ, দ্রব্যাংশ না কি যেন বাংলা, এগুলো হচ্ছে একটা কোনো কিছুর লোকেশন ডিটারমাইন করার জন্য এগুলো ব্যবহার করা হয়। সো ডিফারেন্ট লোকেশন থেকে এটা বলছে, অর্থাৎ ডিফারেন্ট ল্যাটিটিউড থেকে দ্য প্যাসেজ অফ দ্য প্ল্যানেট অ্যাক্রস দ্য সানস ডিস্ক কুড অ্যাপিয়ার ডিফার, ভিন্ন ভিন্ন হবে। এই যে প্যাসেজটা, যে যে প্যাসেজ দিয়ে সেটা যায়, ট্রানজিট করে, বাই টাইমিং দ্য ট্রানজিট অফ টু ওয়াইডলি সেপারেটেড লোকেশনস, দুইটা লোকেশন ট্রানজিট যদি আমরা টাইমিংটা যদি আমরা দেখি, খেয়াল করি, টিমস অফ অ্যাস্ট্রোনমার্স কুড ক্যালকুলেট দ্য প্যারালাক্স অ্যাঙ্গেল। প্যারালাক্স অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারে। এই জিনিসটা কি? The apparent difference in position of an astronomical body due to difference in observers' position. এগুলো আমাদের তো কিছু বোঝার দরকার নেই। Calculating this angle would allow astronomers to measure what was then the ultimate goal. কোন জিনিসটা মেজার করতে পারবে? The distance of the Earth from the Sun. This distance is known as the astronomical unit. এই শব্দটা জেনে রাখবা। AU মানে হচ্ছে কি? Distance from the Earth from the Sun. অলরাইট, তাহলে আমরা এই পুরো প্যারাগ্রাফে এইটাই বলছে যে মার্কিউরির হচ্ছে বিভিন্ন লোকেশন থেকে টাইমিংটা করে তারা প্যারালাক্স অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারে, আর সেই জিনিসটা হচ্ছে, এবং ইভেনচুয়ালি তারা ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ ফ্রম দ্য সান ক্যালকুলেট করতে পারে, যেটাকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে। দ্যাটস ইট। আমরা যাব প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশনে এবং দেখার চেষ্টা করব যে কোনোটা মিলতেছে কি না। Example of different ways in which the parallax principle has been applied. কি ভাবে হতে প্যারালাক্স প্রিন্সিপালটা অ্যাপ্লাই করা হচ্ছে, এটা নাই। প্যারালাক্স
অ্যাঙ্গেল শব্দটা এখানে আছে, কিন্তু এই প্যারাক্স অ্যাঙ্গেল বলতে কী বোঝায় শুধু এতটুকু বলা আছে, কিন্তু এই যে ভিন্ন ভিন্ন ওয়ে কীভাবে এটার অ্যাপ্লাই করা হয় এই প্রিন্সিপালটা, এই তত্ত্বটা, মূলনীতিটা এটা এখানে নাই। তো 14 নম্বর হচ্ছে না, এ ডিসক্রিপশন অফ অ্যান ইভেন্ট হুইচ প্রিভেন্টেড এ ট্রানজিট অবজারভেশন, একটা ট্রানজিট অবজারভেশন প্রিভেন্ট করছে, এরকম একটা ইভেন্টের ডিসক্রিপশন। এগুলো তো ছিল না অবশ্যই, এই ট্রানজিটটা বরং সে দেখছে, মার্কিউ ট্রানজিটটা সে অবজার্ভ করছে সেন্ট হেলেনা থেকে, কিন্তু এখানে কোনো ইভেন্টের বর্ণনা নাই যেটা এই ট্রানজিট অবজারভেশনটারে প্রতিরোধ করছে, আই মিন দেখতে দেয় নাই। A statement about potential future discoveries leading on from transit observations, এটা তো এখানে ছিলই না, বাট এই বিষয়ে আমি একটা কথা বলে রাখতে চাই। এই যে পটেনশিয়াল ফিউচার ডিসকভারিজ, এগুলো মূলত মোস্ট অফ দ্য টাইম, সব সময় না কিন্তু মোস্ট অফ দ্য টাইমস পেজের শেষের প্যারাগ্রাফটাতে থাকে, যে ভবিষ্যতে কী কী করা যেতে পারে না যেতে পারে। তো এটাও এখানে খুঁজে ফেলতে পারো, যদি পেয়ে যাও তো পেয়ে গেলা, নাহলে তো অন্য কোনো জায়গা হবে, সময় আসলে দেখা যাবে। কোয়েশ্চেন নাম্বার 17, a description of physical states, I mean physical কিছু অবস্থান connected with the Venus which early astronomical instruments failed to overcome, কোন একটা জিনিস সে ওভারকাম করতে ফেল করছে এই ফিজিক্যাল স্টেটগুলো। তো না, এর কোনটাই ছিল না। তাতে তোমরা কি হতাশ? না, হতাশ হওয়ার কিছু নাই গাইস, কারণ প্যারাগ্রাফ ম্যাচিং আমরা এখান থেকে সলভ করতে পারিনি, কিন্তু 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 এই নেম ম্যাচিংয়ে এডমন্ড হ্যালি কিন্তু আছে, এবং এডমন্ড হ্যালি সম্পর্কে সব কিছু আমরা পড়ে ফেলছি। তো প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করতে পারিনি তো কী হয়েছে, নেম ম্যাচিং তো সলভ করতে পারবে। এবং আমি সবসময় বলি, এই যে প্যারাগ্রাফটা তুমি পড়ো, দ্রুত পড়বে অবশ্যই, পড়ার স্পিড বাড়াইতে হবে, রেগুলার পড়ো, পরে পড়ার স্পিডটা বাড়াও। বাট এজ আই ওয়াজ সেইং, হ্যাঁ, তো কোনো না কোনো কোয়েশন এটা কাজে লাগবে। যেমন এখানে প্যারাগ্রাফ ম্যাচিং আমার কাজে লাগেনি, বাট নেম ম্যাচিংয়ের ক্ষেত্রে লেগে যেতেও পারে। দেখা যাক এডমন্ড হ্যালি কোনোটার সাথে মিলতেছে কিনা। হি ক্যালকুলেটেড দ্য ডিস্টেন্স অফ দ্য সান ফ্রম দ্য আর্থ, এই শব্দগুলো কিন্তু আমরা পড়ছি যে সান অফ দ্য আর্থ ডিস্টেন্সটা ক্যালকুলেট করছে কিনা, বেসড অন অবজারভেশনস অফ ভিনাস উইথ এ ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি। না, এটা হয় নাই, এই ভেনাসের অবজারভেশন থেকে এটা হয় নাই, সো না, 18 নম্বর না। হি আন্ডারস্টুড দ্যাট দ্য ডিস্টেন্স অফ দ্য সান অফ দ্য আর্থ, সে বুঝতে পারছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, কুড বি ওয়ার্কড আউট বাই কম্পেয়ারিং অবজারভেশনস অফ এ ট্রানজিট। হ্যাঁ, এইটা হতে পারে, একটা ট্রানজিটের অবজারভেশন থেকে এটা ক্যালকুলেট করা যাইতে পারে। এখন আমরা পেছনে যাই, অলরেডি আমরা ভুলে গেছি কী পড়ছিলাম, একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। এই যে সান এবং আর্থ কী বলছে এখানে, ক্যালকুলেটিং দিস অ্যাঙ্গেল, মানে এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ এই ট্রানজিটটা ভিন্ন ভিন্ন লোকেশন থেকে দেখলে কী হবে, উড অ্যালাউ অ্যাস্ট্রোনমার্স টু মেজার্স হোয়াট ওয়াজ দেন দ্য আলটিমেট গোল। কোন জিনিসটা গোল ছিল? দ্য ডিস্টেন্স অফ দ্য আর্থ ফ্রম দ্য সান। তাহলে এই যে ট্রানজিটটা, এইটা ভিন্ন ভিন্ন লোকেশন থেকে অবজার্ভ করার মাধ্যমে তারা এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা মেজার করতে পারবে, এই বিষয়টা সে বলছে। আর কোনটা এর থেকে বেশি হয় কিনা আমরা দেখবো, বাট এটা একদম হুবহু মিলে গেছে। আমি এটা দিয়ে দিচ্ছি অলরেডি আনসার, তোমরা যদি দিতে না চাও একটু ওয়েট করো, পরে দিও, সমস্যা নাই, কিন্তু এটা আমি আনসার দিয়ে দিচ্ছি। পরেরটা দেখি মিলতেছে কিনা। হি রিয়েলাইজ দ্যাট দ্য টাইম টেকেন বাই এ প্ল্যানেট টু গো অ্যারাউন্ড দ্য সান ডিপেন্ডস অন ইটস সান ফ্রম দ্য, এটা না। হি উইটনেসড এ ভিনাস ট্রানজিট তো হয় না। তাহলে 18 নম্বর আনসার হচ্ছে অপশন এ, এডমন্ড হ্যালি। সে বুঝতে পারছিল যে এই ডিস্টেন্সটা করা যাবে এই ট্রানজিট কম্পেয়ারিং অবজারভেশনস, ভিন্ন ভিন্ন লোকেশনের যে ট্রানজিট আছে সেটা অবজার্ভ করে, এগুলো কম্পেয়ার করে সান থেকে আর্থের ডিস্টেন্সটা পরিমাপ করা যাবে। তো আমরা 22 নম্বর কোয়েশন সলভ করলাম, আর 19 নাম্বার, এটাকে আমি কালার করে দিই। হ্যাঁ, এটা হয়ে গেছে, নাইস। 22 নম্বর কোয়েশন শেষ। আর 23 নাম্বারটা লেস জেন্টিল, আমরা জানি লেস জেন্টিল কোন জায়গায় আছে, সেখানে যাবো, বাট এর আগে বুঝে নিই যে কোয়েশনে কি বলতেছে। লেস জেন্টিল ম্যানেজড টু অবজার্ভ, সে অবজার্ভ করতে পারছে, সে কোনোভাবে ম্যানেজ করছে এ সেকেন্ড ভিনাস ট্রানজিট, ভিনাস ট্রানজিটের 2 নাম্বারটা। তাহলে প্রথমটা সে তো অবজার্ভ করছে, বাট 2 নাম্বারটা সে অবজার্ভ করছে কিনা সেটা হচ্ছে মেইন কোয়েশন। এগেইন এখানে এই যে কিওয়ার্ড তো আমরা পাইলাম লেস জেন্টিল, অবশ্যই অবজার্ভ জিনিসটাও থাকবে, ওকে, কিন্তু আমরা দেখবো যে সে সেকেন্ড ভিনাস ট্রানজিটটা কমপ্লিট করছে কি করেনি, এইটা হচ্ছে আমাদের স্ট্রেস ওয়ার্ড। লেটস গো টু লেস জেন্টিল। এই যে লেস জেন্টিল, ওকে, সেন্টেন্সটা শুরু থেকে পড়ি।
The person who deserves most sympathy is the French astronomer William Leygentil. He was thwarted by the fact that the British were besieging his observation site at Pondicherry in India. থটের মানে হচ্ছে কোনো কিছু অ্যাকমপ্লিশ করা থেকে বিরত রাখা, বাট এটা ফ্রাস্ট্রেটেডও বোঝায়। তো যে কোনো জিনিস যে কোনো মিনিং তুমি এখানে নিতে পারো। আমি নেব ফ্রাস্ট্রেটেড বাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ব্রিটিশ আর বিসিজিং করা মানে হচ্ছে বন্ধ করে দেওয়া হিজ অবজারভেশনস সাইট, অথবা হ্যাঁ এই যে ইয়ে করা, ঘেরাও করে রাখা, সারাউন্ড করে রাখা, এটাও হয়, দুইটাই হয়। অবজারভেশন সাইটে টেরেরা হোয়াট এভার। Fleeing on a French warship crossing the Indian Ocean, Leygentil saw a wonderful transit. সে একটা ট্রানজিট দেখছে, এটা আমরা বুঝতে পারছি। But the ships pitching and rolling rolled out any attempt at making accurate observation. সে ট্রানজিটটা তো দেখছে কিন্তু অ্যাকুরেট কোনো অবজারভেশন করতে পারেনি, কোনো ক্যালকুলেশন করতে পারেনি। Undaunted, he remained south of the equator, keeping himself busy by studying the islands of Mauritius and আমরা এখনো জানি না যে সেকেন্ড ট্রানজিটটা দেখতে পারছে কি পারে না, সো কিপ রিডিং। Mauritius and Madagascar before setting off to observe এই যে নেক্সট ট্রানজিট দ্বিতীয়টা, কিন্তু সে দেখতে পারছে কি in the Philippines. Ironically, after traveling nearly 50,000 kilometers, his view was clouded out at the last moment, a very dispiriting experience. তাহলে প্রথম ট্রানজিটটা সে দেখছে ওয়ান্ডারফুল ট্রানজিট, দ্বিতীয় ট্রানজিটটা সে দেখতে পারেনি কারণ হি ওয়াজ ক্লাউডেড আউট। আমি কি বলতে পারলাম বিষয়টা? তাহলে কোয়েশনে কি বলছে, যাই আমরা কোয়েশনে বলছে হি ম্যানেজ টু অবজার্ভ এ সেকেন্ড ট্রানজিট which cannot be correct, কারণ কি হি ওয়াজ ক্লাউডেড আউট, এই যে বাদলের জন্য, মেঘের জন্য সে দেখতে পারেনি। সো অবভিয়াসলি এইটাও সম্পূর্ণ অপোজিট, এজন্য কোয়েশন আনসারটা হবে ফলস। এগেইন আমরা এইটা করতে করতে না প্যারাগ্রাফটা পুরো পড়েই ফেলছি। হ্যাঁ, কিছু অংশ কি বাকি রয়েছে? দাঁড়া, না মোটামুটি সব কিছুই পড়ে ফেলছি, উপরে অংশগুলো বাকি রয়েছে। Inspired by Halley's suggestions of a way to pin down the scale of solar system, teams of British and French astronomers set out India and Siberia, but things weren't helped by Britain and France being at war. এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে। আর কিছু এখানে ওয়ারের বিষয়ে বলা হয়েছে যে বেশি সুবিধা করতে পারেনি। আর এখানে দেখলাম যে তার প্রথম ট্রানজিটটা দেখতে পারছে, খুবই কষ্ট করে দেখছে, কিন্তু সঠিক অবজারভেশন করতে পারেনি, ruled out any attempt at making accurate observation, এবং সেকেন্ড ট্রানজিটটা তো সে দেখতেই পারেনি। এগুলাই বলছে। লেটস গো টু দ্য প্যারাগ্রাফ ম্যাচিং, দেখে আসি কোনো কিছু মিলতেছে কিনা। এক্সাম্পলস অফ ডিফারেন্ট ওয়েজ প্যারালাক্স, না এটা তো না। ডিসক্রিপশন অফ এন ইভেন্ট হুইচ প্রিভেন্টেড এ ট্রানজিট অবজারভেশন, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। হ্যাঁ, সে ট্রানজিটটা দেখতে পারেনি বৃষ্টির ইয়ের কারণে, বাদলের কারণে। এটা কোন প্যারাগ্রাফ? প্যারাগ্রাফটা তো দেখে আসি গাইস, সরি অ্যাবাউট দ্যাট, ভুলে গেছি কোন প্যারাগ্রাফ ছিল। ডি, আচ্ছা প্যারাগ্রাফ ডি। অলরাইট, প্যারাগ্রাফ ম্যাচিং পাইছি, দেখি নেম ম্যাচিংটা পাই কিনা। নেম ম্যাচিং কি তার নাম আছে? হ্যাঁ, এই যে লেজেন্টিল আছে। হি ক্যালকুলেটেড দ্য ডিস্টেন্স অফ দ্য সান ফ্রম আর্থ, না এটা সে করেনি। হি রিয়েলাইজড দ্যাট দ্য টাইম টেকেন বাই এ প্ল্যানেট টু গো অ্যারাউন্ড দ্য সান ডিপেন্ডস অন, না সেইটাও করেনি। সে শুধু সান ভেনিস অবজার্ভ করছে, প্রথমটা করতে পারছে, দ্বিতীয়টা পারেনি। হি উইটনেসড এ ভেনিস ট্রানজিট, ওকে, বাট ওয়াজ আনএবল টু মেক এনি ক্যালকুলেশনস। হ্যাঁ, এইটা সে করছে। যেমন প্রথমটার ক্ষেত্রে সে ট্রানজিট দেখতে পাইছিল, পেছনে যাবা আবার, লেটস গো। সে ওয়ান্ডারফুল ট্রানজিট দেখতে পাইছে, বাট এই যে পিচিং আর রুলিংয়ের কারণে সে কোনো অ্যাকুরেট অবজারভেশন করতে পারেনি। তো সেই কারণে এটা হচ্ছে লেজেন্টিলের মত। লেজেন্টিল কত নাম্বার? অপশন সি। নাইস, ইউসি একসাথে তিনটা কোয়েশ্চেন আনসার আমরা করলাম। একেই বলে এক শিকারে তিন পাখি, নাকি দুই পাখি, আমরা তিনটা মারলাম, নো প্রবলেম উইথ দ্যাট। ও বাই দা ওয়ে, আমি আবার বলে রাখি এখানে, তোমরা যদি এই একসাথে তিনটারে হ্যান্ডেল করতে না পারো, নো প্রবলেম, তোমরা প্রথমে দুইটা করে ফেলবা, ট্রু ফলস নট গিভেনের সাথে সাথে প্যারাগ্রাফ ম্যাচিংটা করে ফেলবা, এবং নেম ম্যাচিং পরে এসেও করতে পারো, কারণ অলরেডি তো একবার পড়ে ফেলবা, তো এত বেশি সময় লাগবে না তিনটা করতে যদি কনফিউজড হয়ে যাও সেজন্য। বাট যারা করতে পারো, গো অ্যাহেড অ্যান্ড ডু ইট। কেন আমরা একটা প্যারাগ্রাফ দুইবার পড়বো, যেহেতু একবার পরেই সবগুলো কোয়েশ্চেন আনসার করা যাচ্ছে। মুভিং অন, নাম্বার 24। দ্য শেপ অফ ভিনাস অ্যাপিয়ার্স ডিস্টর্টেড, মানে কি একটু অগুছালো, অস্পষ্ট, তাই না?
when it starts to pass in front of the sun, সূর্যের সামনে দিয়ে যখন যায় তখন ডিস্টর্টেড হয়। তো আমাদের অবশ্যই কিওয়ার্ড হচ্ছে দ্য শেপ। এই শব্দটা যদি থেকে থাকে ওখানে, ভিনাস তো আর আছে, ডিস্টর্টেড, ইট স্টার্টস টু পাস ইন ফ্রন্ট অফ দ্য সান, এই শব্দগুলো সবগুলোই খুঁজতে হবে, কোনটা থাকবে আল্লাহই জানে। কিন্তু স্ট্রেস ওয়ার্ড কি হবে? সে বলছে কি দ্য শেপ অফ ভেনাস, ভেনাসের শেপটা অ্যাপিয়ার্স ডিস্টর্টেড when it starts to pass in front of the sun, যখন সূর্যের সামনে দিয়ে যেতে থাকে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি আছে কোনো? তোমরা কি স্পট করতে পারছো এটারে? এক্স্যাক্টলি, ডিস্টর্টেড। এটা কেমন ছিল? স্পষ্ট ছিল নাকি অস্পষ্ট ছিল নাকি ব্লার ছিল নাকি কেমন ছিল, এটা আমরা দেখব। তো এটা হচ্ছে স্ট্রেস ওয়ার্ড। ডিস্টর্টেড মানে চেঞ্জড হয়েছিল কিনা। শেপটা যেরকম আছে সেরকম যদি দেখা যায় তাহলে তো আর ডিস্টর্টেড হইল না, যদি ভিন্ন রকম দেখা যায় তখনই হচ্ছে এটা ডিস্টর্টেড হবে। নাইস, আমরা এগুলোই খুঁজে বাইর করি। লেস এন্টিল যেখানে পাইছি এর পরের থেকে, লেস এন্টিল এখানে পাইছি, ওকে, এখান থেকে। ভিনাস নিয়ে তো কথা হচ্ছে অবশ্যই। আচ্ছা, সান, ক্রস দ্য সান ডিস্ক, এই যে মানে কি সামনে দিয়ে যাওয়া, তো এইখানে আমরা পেয়ে গেছি ইন ফ্রন্ট অফ দ্য সান, ইট লুকস। আচ্ছা, এইখানেই আছে, আমরা শুরু থেকে পড়ি। হুয়েন ভিনাস বিগিনস টু ক্রস দ্য সানস ডিস্ক, মানে কি সূর্যের সামনে দিয়ে যায়। ইট লুকস স্মিয়ার্ড, নট সার্কুলার। স্মিয়ার্ড অনেক অর্থ আছে এটা। স্মিয়ার্ড মানে হচ্ছে অস্পষ্ট অথবা ব্লার্ড, এরকম দেখায়। যে কোনো অর্থ তুমি এখানে নিতে পারো। নট সার্কুলার, তার মানে যেরকম ভিনাসের শেপটা যেরকম সার্কুলার এরকম দেখা যায় না যখন সূর্যের সামনে দিয়ে যায়, এটা স্মিয়ার্ড দেখায়। হুইচ মেক্স ইট ডিফিকাল্ট টু এস্টাবলিশ টাইমিং, তার মানে শেপটা কি চেঞ্জ হয় নাকি সেম থাকে? অবশ্যই চেঞ্জ হয়, এটা সার্কুলার আর থাকে না, এটা স্মিয়ার্ড হয়ে যায়, ব্লার্ড হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়। তাহলে কোয়েশনে যেটা বলছে হুবহু সেটাই আমরা পাইছি, তাই নো ডাউট অ্যাবাউট ইট, দ্য আনসার উইল বি ট্রু। অবশ্যই আমরা 24 নাম্বার কোয়েশনটা এক সেন্টেন্সে পরে শেষ করে ফেলছি, বাট বাকি অংশটা পড়তে হবে একটু কষ্ট করে, প্যারাগ্রাফ ম্যাচিংয়ের জন্য অথবা নেম ম্যাচিংয়ের জন্য। এত বড় না, হ্যাঁ, এটা কিন্তু এত বড় না, খুব একটা বড় প্যারাগ্রাফ নয়, ছোট আছে। পড়া যাক। তো প্রথম অংশ, আচ্ছা প্রথম অংশটাও পড়ে নিই। While the early transit timings were as precise as instruments would allow, রাইট, ইনস্ট্রুমেন্টসগুলো যেরকম অ্যালাউ করবে তাদেরকে সেই অনুযায়ী, যন্ত্রপাতি অনুযায়ী সেটা অ্যাকুরেট ছিল। দ্য মেজারমেন্টস ওয়ার ডজড বাই দ্য ব্ল্যাক ড্রপ ইফেক্ট। এই ব্ল্যাক ড্রপ ইফেক্ট কি, এটা আমাদের এত জানা কিছু দরকার নাই এখানে, বাট এটা জানা যে একটা ইফেক্ট নিয়ে কথা বলছে, এবং এটা কি বলে, মেজারমেন্টগুলো ডজ করে, একটু এলোমেলো করে দেয়। দিস ইজ ডিউ টু ডিফ্রেকশন অফ লাইট, লাইটের ডিফ্রেকশনের কারণে এটা হয় যে ভেনাসের শেপ চেঞ্জ হয়ে যায়। দ্য সেকেন্ড প্রবলেম ইজ, আরেকটা প্রবলেম হচ্ছে, is that Venus exhibits a halo of light when it is seen just outside the sun's disk. একটা লাইট সেটা থেকে নির্গত হয়, while this showed astronomers that Venus was surrounded by a thick layer of gases reflecting sunlight around it. Both effects made it impossible to obtain accurate timing. তাহলে এই যে ঘটনাগুলো, এগুলোর জন্য টাইমিংটা ঠিকমতো নেওয়া যাচ্ছে না এবং এর শেপ টেপ চেঞ্জ, আর এই যে এই জিনিসগুলোর কারণে হচ্ছে ঠিকমতো মেজারমেন্ট নেওয়া যাচ্ছে না। ওকে, দেখি এই বিষয়টা আছে কিনা। এক্সাম্পলস অফ ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ দ্য প্যারালাক্স, এটা তো নাই, এটা হয়ে গেছে। দ্য স্টেটমেন্ট অ্যাবাউট পটেনশিয়াল ফিউচার, এটা তো অবশ্যই না। 17 নম্বর, ডিসক্রিপশন অফ ফিজিক্যাল স্টেটস, বিভিন্ন অবস্থা কানেক্টেড উইথ ভিনাসের সঙ্গে কানেক্টেড, হুইচ আর্লি অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টস ফেল টু ওভারকাম। হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই মিলতেছে, তোমরা যদি যাও আবার দেখো। ভিনাস নিয়ে আমরা বলতেছি যে এটা টাইমিংটা ঠিকমতো নেওয়া যায় না, আর এই যে ইনস্ট্রুমেন্টের বিষয়টা আছে, ইনস্ট্রুমেন্টের জন্য তেমন একটা প্রিসাইজ হয় না, তারপর এই বিষয়টা ওভারকাম করা যায়নি। ইট মেড ইট ইম্পসিবল টু অবটেন অ্যাকুরেট টাইমিংস। সো ইয়া, এটা হুবহু মিলতেছে যে ফিজিক্যাল স্টেটগুলো, অবস্থানগুলো, এই যে ভিনাসের ফিজিক্যাল অবস্থান, এটা কোথায় গেল, সরি, অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টস ফেল টু ওভারকাম, এগুলো হচ্ছে এই সমস্যাটা ওভারকাম করতে পারেনি। ইট ওয়াজ ইম্পসিবল টু মেজার দ্য টাইমিংস। তো এজন্য অবশ্যই এটা আনসার হবে প্যারাগ্রাফ ই।
এবং এটা আমি মার্ক করে দেবো যেহেতু এটা শেষ হয়ে গেছে। আর ইম্পর্টেন্টলি এখানে কোনো সায়েন্টিস্টের নাম আমরা পাইনি, কোনো মানুষের নাম ছিল না এখানে, তো নেম ম্যাচিং মিলানোর তো কোনো প্রশ্নই আসে না। আমরা চলে যাব পরে কোয়েশ্চনে। কোয়েশ্চন নাম্বার 25. Early astronomers suspected that the atmosphere on the Venus was toxic ছিল, বিষাক্ত ছিল। আর্লি অ্যাস্ট্রোনমার এটা সাসপেক্ট করছে। তো অ্যাটমসফিয়ার হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড এখানে, আর কোনো কিওয়ার্ড আমাদের লাগতেছে না। বাট আমরা কি দেখব যে অ্যাটমসফিয়ারটা অ্যাডজেক্টিভটা কি এখানে টক্সিক। আমরা এটাই দেখব যে অ্যাটমসফিয়ারটা টক্সিক ছিল নাকি ভালো ছিল নাকি নিউট্রাল ছিল, কি ছিল। বুঝা গেছে? সো লেটস গো টু দ্য প্যাসেজ। আগের আনসারটা যেখানে পাইছি এর পরে, এখান থেকে পরে অ্যাস্ট্রোনমার্স তো পাইছি, অ্যাটমসফিয়ার নিয়ে কথা হচ্ছে কিনা। ওকে, অ্যাটমসফিয়ার তো এখানে নাই, জি প্যারাগ্রাফেও নাই। ও নাই, হ্যাঁ, তাহলে এটা তো দেওয়াই নাই, ইনফরমেশনই নাই, তো এটা ক্লিয়ারলি নট গিভেন হবে। লেটস গো দেয়ার, সরি, নট গিভেন হবে। ওকে, এখানে আমাদের কোনো কিছু পড়তে হয়নি, সো আমরা প্যারাগ্রাফ ম্যাচিং মিলাইতে যাচ্ছি না এখানে। নাম্বার 26. The parallax principle allows astronomers to work out how far away distant stars are from the Earth. প্যারালাক্স প্রিন্সিপাল অ্যালাউ করে, কি অ্যালাউ করে? টু ওয়ার্ক আউট, খুঁজে বের করা বা ক্যালকুলেট করা, হাউ ফার অ্যাওয়ে, কতটুকু দূরত্বে আছে স্টারগুলা পৃথিবী থেকে। তো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যারালাক্স প্রিন্সিপাল অবশ্যই। আর আমরা এখানে স্ট্রেস ওয়ার্ডটা কি, এই যে ফার অ্যাওয়ে, রাইট, কতটুকু, ও না এটা না, ও এইটা হচ্ছে আমাদের স্ট্রেস অ্যালাউ করে কি করে না, এখানে একটা বার স্ট্রেস ওয়ার্ড হয়ে গেছে। তো আমরা এটাই দেখবো যে এই যে প্যারালাক্স প্রিন্সিপালটা অ্যালাউ করে কি করে না, জাস্ট ইট, যে এই যে স্টার থেকে পৃথিবীর দূরত্বটা কত। তো আমাদের কিওয়ার্ড স্টারসও হবে, আমরা স্টারসও নিলাম, প্যারালাক্স প্রিন্সিপালও নেব। আর্থ তো আছেই, কত জায়গাতে আছে আল্লাহই জানে। কারণ এটার পর থেকে, এটার পরে এখানে তো ছিল না, পরে প্যারাগ্রাফটাতে প্যারালাক্স প্রিন্সিপাল আমরা পাইছি। আমরা দেখবো যে প্যারালাক্স প্রিন্সিপালটা অ্যালাউ করে কিনা স্টার্স থেকে পৃথিবীর দূরত্ব খুঁজে বের করে। এই যে স্টার্স আছে, হ্যাঁ, আর আর্থ আছে, তো আমরা দেখবো অ্যালাউ করতেছে কি করতেছে না, অর্থাৎ এই প্রিন্সিপালটা ব্যবহার করে ডিস্টেন্সটা মাপা যাচ্ছে কিনা। দ্য প্যারালাক্স প্রিন্সিপাল ক্যান বি এক্সটেন্ডেড টু মেজার্স দ্য ডিস্টেন্স টু দ্য স্টার্স। এই যে পৃথিবী স্টারের দূরত্বটাও মাপা যেতে পারে, এটা এই লাইনেই আনসার আছে। এই যে এক্সটেন্ড টু মেজার দ্য ডিস্টেন্স টু দ্য স্টার্স, কোন জায়গা থেকে ডিস্টেন্স, অবশ্যই আমাদের থেকে ডিস্টেন্সটা হবে। এবার তারপর আরেকটু পরে দেখি ক্লিয়ারলি বলতেছি কিনা। If we look at a star in January when Earth is at one point in its orbit, it will seem to be in different position from where it appears 6 months later. Knowing the width of Earth's orbit, the parallax shifts less astronomers calculate the distance. বুঝা গেছে? তাহলে আর্থ থেকে এই স্টারগুলোর ডিস্টেন্সটা পরিমাপ করা যায়। শিফট লেটস অ্যাস্ট্রোনমারদেরকে করতে দেয়। আমরা বলি না যে লেট হিম গো, তাকে যেতে দাও, তো লেট অ্যাস্ট্রোনমার ডু দ্যাট, অ্যাস্ট্রোনমারকে এটা করতে দাও। এবং লেটস বলছে এটা করতে দিছে, কোন জিনিসটা? এই যে প্যারালাক্স শিফটটা। আর এস লাগছে কারণ এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তো ক্লিয়ারলি অবশ্যই এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে এই প্যারালাক্স প্রিন্সিপালটা অ্যালাউ করে আর্থের ডিস্টেন্সটা মাপার জন্য। সো অ্যাজ সিম্পল অ্যাজ এটা হয়ে যাচ্ছে ট্রু। কোয়েশ্চেনগুলো এত কঠিনও ছিল না, রাইট? হ্যাঁ, যতটা কঠিন হবে আমি ভাবছিলাম, এত কঠিন ছিল না। ওকে, লেটস গো। কিছু অংশ বাকি আছে উপরের দিকে, এই অংশটা পরে আমরা বোঝার চেষ্টা করব যে প্যারাগ্রাফ ম্যাচিং আছে কিনা অথবা নেম ম্যাচিংয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা। But astronomers labored hard to analyze the results of these expeditions to observe Venus transits. Johann Franz Encke, director of the Berlin Observatory, finally determined a value for the AU based on all these parallax measurements. এই যে মেজারমেন্টগুলো কী কী এইটা আমরা দেখব, বাট এই যে ফ্রাঙ্ক যাই আছে নাম, সে কী করতে ফাইনাল ডিটারমাইন করতে পারছে একটা AU। AU মানে কি মনে আছে তো? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো মেজারমেন্টগুলো কি?
এটা একটা মেজারমেন্ট কিলোমিটার রিজনেবলি অ্যাকুরেট ফর দ্য টাইম দ্যাট ইজ কোয়াইট ক্লোজ টু টুডেজ ভ্যালু, যেটা ছিল এত, determined by radar, which has now superseded transits and all other methods in accuracy. The AU is cosmic measuring rod and the basis of how we scale the universe today. এবং পরে দেখলাম যে এই যে প্যারালাক্স প্রিন্সিপালটা কীভাবে হচ্ছে স্টার থেকে পৃথিবীর দূরত্ব মাপা যায়, আর প্যারালাক্স মেজারমেন্টগুলো ব্যবহার করে সে AU-টাও মাপতে পারছে। তো এখানে প্যারালাক্স মেজারমেন্টের ব্যবহারটা দেখাইছে মূলত, আর এই জোহান ফ্রান্স অ্যাঙ্ক সে হচ্ছে যে আর্থের থেকে সানের দূরত্বটা অর্থাৎ AU মেজারমেন্টটা পরিমাপ করতে পারছে। অনেক কিছু এখানে আছে, বাট সব কিছু হচ্ছে পরিমাপের বিষয়। লেটস গো টু দ্য প্যারাগ্রাফ ম্যাচিং ফার্স্ট। আগে দেখি এখানে কিছু পাই কিনা। এক্সাম্পলস অফ ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ প্যারালাক্স, এটা অবশ্যই ছিল। প্রথমে বলছে যে যে AU-টা মাপছে, এটা একটা এক্সাম্পল। পরে হচ্ছে কি আর্থ থেকে বিভিন্ন স্টারের দূরত্ব মাপছে। সো হ্যাঁ, এটা ক্লিয়ারলি আনসার হবে প্যারাগ্রাফ F। এটাকে আমি কালার করে দিচ্ছি। ইয়া, তারপরে নেম ম্যাচিং ক্ষেত্রে যাই। তার নামটা আছে কি? হ্যাঁ আছে, ডি। দেখি তার সাথে কিছু মিলতেছে কিনা। হি ক্যালকুলেটেড দ্য ডিস্টেন্স অফ দ্য সান ফ্রম দ্য আর্থ, তার মানে কি AU ইউনিটটা বেসড অন অবজারভেশন অফ ভিনাস উইথ ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি। এই যে ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি কেন বলছে? যে সে যেটা মাপছিল কোথায়, সরি, এটা হচ্ছে এত, যেটা রিজনেবলি অ্যাকুরেট। আই মিন এটাকে দেওয়া যায়, যেহেতু তার ইনস্ট্রুমেন্ট এত ভালো ছিল না, তারপরে সে রিজনেবলি একটা ডিস্টেন্স ক্যালকুলেট করছে যেটা অলমোস্ট সেম। এই অল্প ব্যবধান, এটাকে তেমন একটা ধরা যায় না। ফেয়ার, এজন্য বলছে ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি। এক্সাক্ট অ্যাকুরেট ছিল না, ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি মানে কি, আই মিন সামওয়াট অ্যাকুরেট, এটা বলে, মানে মোটামুটি অ্যাকুরেট। হ্যাঁ এটা। সো হ্যাঁ, এখানে তার নামটা হবে, সেই এটা করছে কে, জোহান ফ্রান্স অ্যাঙ্ক, অপশন ডি। এইটারও আমি কালার করে দিচ্ছি। কোয়েশন কি শেষ হয়েছে? আর কি বাকি রয়েছে কিছু? সরি, ট্রু ফলস নট গিভেন শেষ হয়ে গেছে। বাকি রয়েছে শুধু নেম ম্যাচিংয়ের মধ্যে জোহানেস কেপলার, এইটা বাকি রয়েছে, আর প্যারাগ্রাফ ম্যাচিং একটা বাকি রয়েছে। আচ্ছা দেখি, দুইটা যদি একসাথে মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে তাহলে একটু কষ্ট করতে হবে। আমরা কেপলার কোন জায়গায় পাইছিলাম একটা দেখি আগে। আচ্ছা, কেপলার এখানে কার আগে আছে? হেলির পরে, জেন্টিলের আগে। আচ্ছা, হেলি এখানে, হেলির পরে হবে এই যে কেপলার। নাইস। সেন্টেন্সটা আমরা শুরু করবো এখান থেকেই। Johannes Kepler in the early 17th century had shown that the distance of the planets from the sun govern their orbital speed, কত দ্রুত স্পিড করতেছে তার উপরে ডিস্টেন্সটা ডিপেন্ড করে, which were easily measurable, but no one had found a way to calculate accurate distance to the planets of the earth. The goal was to measure the AU whatever. তো আমরা, সে কি করছে, সে দেখাইছে যে ডিস্টেন্স অফ দ্য প্ল্যানেট ফ্রম দ্য সান, সূর্য থেকে প্ল্যানেটগুলোর দূরত্ব গভর্ন, নির্দিষ্ট করা হয় বা এটার আইন মেনে চলে, বা এটার উপর ডিপেন্ড করে কিসের উপর, দেয়ার অরবিটাল স্পিডসের উপর, হুইচ আর ইজিলি মেজারেবল, এবং এই বিষয়টা খুব সহজে পরিমাপ করা যায়। দেখি মিলতেছে কিনা। আচ্ছা, একটা তো বাকি রয়েছে না, তো সরাসরি তুমি ওইটাই দিতে পারো, বাট তারপরও দেখার জন্য যে কীভাবে মিলতেছে, সেটা দেখানোর জন্য আমি হচ্ছে এটা পরে আসলাম। তো দেখি মিলতেছে কিনা আসলে। হি রিয়েলাইজ দ্যাট দ্য টাইম টেকেন বাই এ প্ল্যানেট টু গো অ্যারাউন্ড দ্য সান, এই যে অরবিটাল স্পিড ডিপেন্ডস অন ইটস ডিস্টেন্স ফ্রম দ্য সান, তার সান থেকে দূরত্বের উপরে ডিপেন্ড করে। সো ক্লিয়ারলি এটা হচ্ছে আনসার, এখানে আর কোনো কনফিউশন থাকার কথা নয়। বাট আমাদের বাকি রয়েছে একটা, যে 16 নাম্বারটা, স্টেটমেন্ট অ্যাবাউট পটেনশিয়াল ফিউচার ডিসকভারিজ। আচ্ছা, এই পটেনশিয়াল ফিউচারটা আমি বলছিলাম কি, এটা শেষের দিকে হওয়ার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, আমাদের প্যারাগ্রাফ কি কি বাকি রয়েছে? এ বাকি রয়েছে, সিটা আরেকটু পড়তে হবে, ডি শেষ, এফ শেষ, ই শেষ, সব কিছু শেষ। তাহলে এ, সি এর কিছু অংশ বাকি রয়েছে, আর একদম শেষ এটা জিটা। তো আমরা জিটা ছোটো আছে, এটাকে দেখে নিই, যদি মিলে যায় তাহলে তো মিলে গেছে, আর নাহলে আমরা বাকিগুলো পড়বা না। June 2004's transit of Venus was thus more of an astronomical spectacle than a significantly important event. But such transits have paved the way, এই যে রাস্তা খুলে দিছে, for what might prove to be one of the most vital breakthroughs in cosmos,
Earth-sized planets orbiting other, detecting Earth-sized planets orbiting other. তাহলে এই যে ট্রানজিটগুলো, এটা একটা রাস্তা খুলে দিছে কিসের জন্য? যেটা প্রুফ করা যাবে একটা ব্রেক থ্রু আবিষ্কারটা কি? ডিটেক্টিং আর্থ-সাইজ প্ল্যানেটস অরবিটিং দ্য আদার স্টার্স, অন্য স্টারগুলা, পৃথিবীর মতো অন্য প্ল্যানেটগুলা তাদের স্টারকে অবজার্ভ করতেছে। তো এটা কি মিলতেছে না? স্টেটমেন্ট অ্যাবাউট পটেনশিয়াল ফিউচার ডিসকভারিজ ব্রেকথ্রুস লিডিং অন হোয়াট অন ফ্রম ট্রানজিট অবজারভেশনস। তো এটা ক্লিয়ারলি মিলে যেতেছে। তো আমরা আর এ আর ওইগুলা পরে সময় নষ্ট করতেছি না, এ এবং সি, কারণ যে সম্ভাবনাটা ছিল যে শেষের প্যারাগ্রাফে থাকতে পারে, এবং এগুলা থাকে, এই যে ফিউচারের বিষয়গুলো মোস্টলি লাস্ট প্যারাগ্রাফেই থাকে, এটা মাথায় রাখবা। তখন হয়তো বা এই প্যারাগ্রাফ এই প্যাসেজের মতো করেই কোনো একটা প্যাসেজের ক্ষেত্রে তোমার টাইমটা অনেকাংশেই বেঁচে যাবে। সো যতটুকু কঠিন হবে আমি ভাবছিলাম, এতটুকু কঠিন অ্যাকচুয়ালি ছিল না, খুব সহজেই কোয়েশনগুলো সলভ করা গেছে। মোস্ট ইম্পর্টেন্টলি সময় অনেক কম লাগছে, কারণ কি 3টা টাইপই আমরা একসাথে সলভ করছি। সো আমি আবারও বলবো, যদি তিন ধরনের কোয়েশন একসাথে সলভ করতে কষ্ট হয়, কনফিউজড হয়ে যাও, তাহলে দুইটাই সলভ করবা, আর নেম ম্যাচিংটা পরে সলভ করলে হচ্ছে। বাট ইয়া দ্যাট ওয়াজ ইট। খুবই সহজ একটা প্যাসেজ ছিল। যারা কনফিউজড আছো, আনসার দেখে বুঝতেছো না যে আনসারটা কীভাবে হলো, of course you guys can watch the video and find the explanations. অবশ্যই আমি চেষ্টা করব একটা একটা করে সবগুলো ক্যামব্রিজের প্যাসেজ সলভ করা যায় কিনা, বাট ইটস এ লং ওয়ে টু গো। আপাতত ক্যামব্রিজ 9 টেস্ট 2 প্যাসেজ 2। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ প্যাসেজ 3 নিয়ে হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।